মঞ্জু ভাই, আপনি দেখেছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরুটা করতে চাই, এই যে এনসিপি এখন মানে এমন ভাবে চেপে বসছে, সিন্দবাদের ভূতের মতো জেকে বসছে। এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় যদি তারা তাদের নিরাপদ তাদের সমাবেশ করার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে, আমরা যতদূর জানতাম যে আমরা যখন স্কুলে ছিলাম, আমি আমার ঘটনাটা বলি, আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের এলাকায় এরশাদ সাহেব গিয়েছিলেন, সেটা সম্ভবত 88 সালের ঘটনা, 87-88 সালের ঘটনা। আমরা স্কুলে পড়তাম, আমাদের স্কুল ছুটি দেওয়া হলো, স্কুল মাঠে সমাবেশ হবে এবং স্কুল মাঠের সমাবেশ হবে দিকে নিরাপত্তা বাহিনী আগে থেকেই পিজিআর, তারপর এসএসএফ তো পরবর্তী হলো, পিজিআর টিজিআর সহ যারা আছে সেনাবাহিনী পুলিশ বাহিনী সব নিয়ে আগে থেকে নিরাপত্তা যুদ্ধ, এক সপ্তাহ আগ থেকে নিরাপত্তা যুদ্ধ। এনসিপি কি সেই পথে হাঁটছে নাকি? এই যে ইউনূস সাহেবের আশীর্বাদ পুষ্ট বা ইউনূস সাহেবের রাজনৈতিক দল হিসেবেই এখন অনেকেই মন্তব্য করছেন, সবাই বলছেন এটা ইউনূস সাহেবের দল, যার ফলে ইউনূস সাহেব নিজে এই দলকে নানাভাবে সহযোগিতা করছেন, আইনি সহযোগিতা থেকে শুরু করে। আপনি যদি শুরু করেন। এনসিপি এই পথে হাঁটছে কথাটা বলা ঠিক না, এই পথে হেঁটে অনেকটা দূর পারও হয়ে গেছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। আপনি দেখুন, এর আগে এই সরকারি ছত্রছায়ায় যে পার্টিগুলো গঠিত হয়েছে, যেমন ধরুন যে আপনি প্রথমে হচ্ছে জাগমুই পার্টি দিয়ে গঠন শুরু করলো জিয়াউর রহমান সাহেব, এরপরে বিএনপি গঠনের পরেও কিন্তু তখন কিন্তু বিএনপি সরকারি দলে না, এরশাদ জিয়াউর রহমান সাহেব তখন প্রধান সেনা কর্মকর্তা, প্রধান সামরিক কর্মকর্তা এবং সামরিক বাহিনী তখন মাশাআল্লাহ চলছে। তো এরশাদ আমলেও এরশাদ একটি পার্টি করলো, সেটিও মাশাআল্লাহর ভেতরে। তো এই মাশাআল্লাহর ভেতরে যে পার্টিগুলো তৈরি হলো বাংলাদেশে, সেই পার্টিগুলো কিন্তু কখনো এই যে সেনাবাহিনীর যে সামরিক কনভয়, এরকম সামরিক কনভয় নিয়ে কোথাও কিন্তু মিটিং করতে যায়নি। তাদেরকে পুলিশ সহায়তা করেছে, ডিজিএফআই সহায়তা করেছে, এনএসআই, সিআইডি, এসপি, সিবিআই, এবি সবাই সহায়তা করেছে। কিন্তু প্রকাশ্যে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন বা একটি ব্রিগেড সেখানে মোতায়েন করে, সেখানে সেনা কনভয় দিয়ে, সেনাবাহিনীর গাড়ি দিয়ে তাদেরকে প্রোটেকশন করা, তাদেরকে পালাতে সাহায্য করা, তাদেরকে সেভ করা এবং তাদের উপরে যে জনগণের ক্ষোভ ছিল সেই ক্ষোভের তাদের হয়ে সেই ক্ষোভের প্রতিশোধ নেওয়া, এই কাজগুলো কিন্তু বাংলাদেশে এর আগে যে পার্টিগুলো সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে পার্টি গঠন করেছিল, তাদের কোনটার সময় কিন্তু এই পরিমাণে আয়োজন হয়। তো সেই দিক দিয়ে এনসিপি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভাগ্যবান দল, যে দলটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারলেও সরকারি দল হিসেবে যতগুলো সুবিধা নেওয়া যায় তার সবগুলো দলের থেকে বেশি সুবিধা নিয়ে ফেলেছে অলরেডি, এখনো নিচ্ছে। এখন ধরুন যে যদি তারা বলে, আমি পুলিশের অবশ্য একটা জিনিস খুব সমর্থন করি, খুব ভালো লাগে আমার কাছে, দালালি করতে হলে এইভাবেই করা উচিত, হাফ ডান বা ওই সিকি ভাগ দালালি করার কোনো দরকার নেই। দালালি করবো তো কাপড় খুলে, একদম কাপড় খুলে করবো, পুরো উলঙ্গ হয়ে, যেন কোনো লাজ লজ্জার বালাই না থাকে। হ্যাঁ, উলঙ্গ মানুষের লাজ লজ্জার বালাই থাকে না, এবং দুই কান কেটেই করবো। আপনি ধরুন এখন যদি তারা বলে যে আমরা এই যে পথসভা করে করে অনেক ক্লান্ত হয়ে গেছি, তো দিন সাথে কক্সবাজারে আমরা প্রমোদ ভ্রমণ করব, ওই সময় কক্সবাজারে সমস্ত দেশি বিদেশি সমস্ত পর্যটকের যাওয়া বন্ধ, সরকার কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পালন করবে এবং পুলিশ সেই পর্যটক বন্ধ করার জন্য পুরো কক্সবাজার কর্ডন করে রাখতে পারে, হতে পারে এটা। কারণ স্বয়ং প্রধান উপদেষ্টা যেখানে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বললে সামরিক বাহিনী যা খুশি তাকে সামরিক বাহিনীকে করতে হবে, তিনি যা বলবেন সামরিক বাহিনীকে তাই করতে হবে, প্রাতিষ্ঠানিক সিস্টেমে, আপনার নির্বাহী আদেশে। পুলিশের প্রধান একজন সামরিক বাহিনীর প্রাক্তন কর্মকর্তা, তিনি যা বলবেন পুলিশকে তাই করতে হবে। তো এই প্রাক্তন এবং বর্তমান এইসব দুই সামরিক কর্মকর্তারা এক বেসামরিক কর্মকর্তা যিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে,
প্রধান উপদেষ্টা, তার নির্দেশে যা খুশি করছে এবং সেখানে বিবেক, বিবেচনা, বোধ এগুলো তো বহু আগেই উঠে গেছে। মিনিমাম চক্ষু লজ্জা যেটা, সেইটুকুও নেই, সেইটুকুও তারা বিসর্জন দিয়েছে এই পার্টিটার জন্য। অথচ এই পার্টিটাকে যদি ফ্রি হ্যান্ডে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ভেতরেই যদি ফ্রি হ্যান্ডে নির্বাচন করতে দেওয়া হয়, একটি আসনও পাবেন। একেবারে এই যে মনে করেন তারা সব জায়গায় যাচ্ছে, এবং আপনি যেটা বলছিলেন যে গোপালগঞ্জে তারা এপিসির ট্যাঙ্কের ভিতরে ঢুকেই জীবন রক্ষা করে আসলেন, এবং সেখানে তো আসলে তাদের কারণেই এত লোক মারা গেল, গুলি হলো, এবং আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে এটা নিয়ে তুমুল সমালোচনা দেশ বিদেশে হচ্ছে। এর মধ্যে এই প্রক্রিয়াটা এখনো বন্ধ হলো না, বরং আরো জোরে সুরে এনসিপি কে সব ধরনের সহযোগিতা, আপনি যেহেতু বললেন যে স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি প্রতিরক্ষা দায়িত্বে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, এই যে একটা তৈরি হয়ে গেল, কালচার তৈরি হয়ে গেল, এইটা কি আসলে ফ্রিডম পার্টিকেও আসলে করে ফেললো কিনা? এরা কি ফ্রিডম পার্টির দিকে আগাচ্ছে কিনা? ফ্রিডম পার্টির দিকে আগাচ্ছে না, ফ্রিডম পার্টির থেকেও ভয়ঙ্কর অবস্থা। ফ্রিডম পার্টি এতটা সুযোগ পায়নি। ফ্রিডম পার্টি গুলিগালাজ করেছে, তারা অবৈধ অস্ত্র বহন করত, কিন্তু এরা তার থেকে বেশি করে, এবং এরা ঘোষণা দিয়ে করে। ফ্রিডম পার্টি গোপনে করত। ফ্রিডম পার্টি যে আমাদের হাতে অস্ত্র আছে এই কথা কিন্তু কখনো ঘোষণা দেয়নি, কিন্তু এরা কিন্তু ঘোষণা দেয়। এই যে মন্ত্রণালয়ে বসে একাধিকবার যে উপদেষ্টা বলেছেন যে 5 তারিখে ওই ঘটনাটা না ঘটলে আমরা সশস্ত্র অভ্যুত্থান শুরু করতাম। কি দিয়ে শুরু করতাম? নিশ্চয়ই মানে তীর ধনুক দিয়ে না, বা গুলতি দিয়ে না, ফায়ার আর্মস দিয়েই তো শুরু করতো। তো এদের হাতে যে অবৈধ ফায়ার আর্মস আছে এটা তো তারা নিজেরাই স্বীকার করছে। আর সেখানে যদি আমরা ধরে নেই যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে, যদি ধরে নেই, তাহলে সময় আছে ধরুন আর 6 মাস। এই 6 মাস সময়ের ভিতরে সারা বাংলাদেশকে তাদের কভার করতে হবে। সারা বাংলাদেশের কোন কোন জায়গায় তারা দুর্বল, কোন কোন জায়গায় ভোটার তালিকা একদম বাতিল করে দিতে হবে, নতুন করে ভোটার তালিকা করতে হবে। সেই তালিকার ভিতরে 25-30-এর বেশি বয়সের লোকরে রাখা যাবে না, কোনো নারীকে রাখা যাবে না। এই প্ল্যানগুলো তো আছে, এই প্ল্যানগুলো আছে। যেমন ধরুন যে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে যে জায়গাগুলো পরিচিত, সেখানে যদি আওয়ামী লীগ ভোটে না থাকে তাহলে বিএনপি ভোটগুলো পাবে। তো বিএনপি যেন না পায়, জামাত যেন না পায়, সেই জন্য দেখা যাবে ওখানকার নারী ভোটারদেরকে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ কোনো নারী ভোটাররা কিন্তু জামাতকে ভোট দেবে না। সুতরাং নারী ভোটারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, 30-এর ওপরের ভোটারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় সংশোধিত ভোটার তালিকায়, তাহলে ভোট দেবে কারা? ভোট দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা বাইরে গালাগালি যতই করুক তাদেরকে, যে যেমন এই যে পরশুদিন থেকে গালাগালি হচ্ছে, কোথায় হাসনাত, কোথায় সার্জিস, তোরা বেঈমান, তাই না? এই যে মাইলস্টোনের প্রাক্তন ছাত্ররা যে গালাগালি করছে, এই গালাগালি যতই করুক, হ্যাঁ, এই গালাগালি যতই করুক, সারা বাংলাদেশের ছাত্র যারা ওই ধরেন ওই যে 50 মিলিয়নের তুচ্ছ মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পার্ট যাদের হাতে পৌঁছে গেছে, তারা তো ভোট দেবে। সুতরাং ডক্টর ইউনূস চাচ্ছেন যে 1 নম্বর না হোক, অ্যাটলিস্ট তার পার্টিটা যেন 2 নম্বর পজিশনে থাকে সংসদে। তাহলে তার যে যত অপরাধ ক্ষমতা দখলের পর থেকে আজ পর্যন্ত করেছেন এবং নির্বাচন পর্যন্ত করবেন, সমস্ত অপরাধগুলো কিন্তু লেজিটিমেসি পেয়ে যাবে এবং ইনডেমনিটি পেয়ে যাবে। তাকে কেউ কিচ্ছু করতে পারবে, তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এটা তো প্ল্যান। এখন সেই প্ল্যানে যদি বিএনপি এবং জামাত কোনো কিছু না বুঝে সেই প্ল্যানে সম্মতি দেয়, এবং এই গৃহপালিত পাপোশ টাইপের যে 13টি দল গত পরশুদিন যারা বসলো, আমি এদেরকে পাপোশ বলি, ডক্টর ইউনূস এদেরকে পাপোশের মতো ব্যবহার করেছেন। তো এই পাপোশ টাইপের দলগুলো যদি সেই ব্যাপারটি না বোঝে, তাহলে হবে তাদের রাজত্বে তারা ভিত্ত হয়ে বসবাস করবে। এনসিপি 30 বছর, 28 বছর, 26 বছর বয়সের একটি ছেলে প্রধানমন্ত্রী হবে, আর সমস্ত মন্ত্রীদের বয়স হবে অনূর্ধ্ব 30। তাদের অধীনে এরা ভিত্ত হিসাবে বসবাস করবে। সমস্যা কি? একটা নিউ নেশন তৈরি হবে, যে নেশনের ভিত্ত। আপনি বলছিলেন এই যে পাপুস পার্টি বলেন এদেরকে, এবং এরা বের হয়ে বললো আপনি বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন, আমরা আর বিপদের সময় আসবো না।
আপনি বিপদে পড়লেই খালি ঠেক চালান আমাদেরকে দিয়া, আমরা আর আসবো না। এই যে আসবো না, আসলে এটা তাদের বলার জন্য বলা, নাকি আসলে সত্যি সত্যি তারা অভিমান করলেন? ওটা ওটা যখন তারা বলেছে, তখন যে প্রফেসর ইউনূস যে মুস্কি হেসেছে, ওটা তারা খেয়াল করে। প্রফেসর ইউনূস ওইটা কথাটা শোনার পর মনে মনে বলেছে, তোদেরকে তো আমরা এমনি ডাকি, যে কাউন্ট হিসাবে 1 2 3 করে গুনতে হয়, সেই জন্য ডাকি। তোমাদের পিছনে কয়জন লোক আছে, কয়জন সমর্থক আছে, তো আমার জানা কথা, আমার জানা আছে, আমার মুখস্থ। তখন যেহেতু দল হিসাবে একটা সাইনবোর্ড আছে তোমাদের, সেই হিসাবে তোমাদেরকে ডাকি আমি, সংখ্যা বাড়ানোর জন্য। এই পত্রিকাতে একসময় কোনো কোনো পত্রিকায় আছে দেখবেন, যে ওই যে মাঝখানের যে পাতাটি থাকে, সম্পাদকীয় পাতা, আবজাব চাপজাব দিয়ে ভরে রাখে। তো যদি একদিন আমি এক ইয়েকে, বার্তা সম্পাদককে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কাগজের এই মাঝখানের পাতাটা এত দুর্বল কেন? বিজ্ঞাপন দিয়ে ভরা, একটা ছোট্ট একটা সম্পাদকীয় আর 2টা উপসম্পাদকীয়, তাও সেই আজে বাজে লেখা দিয়ে। বলে এগুলাকে আমরা পত্রিকাটাকে ওয়েট করার জন্য ব্যবহার করি, আর ধরলে যেন একটু ওজনদার মনে হয়, কাগজটা ওজন মনে হয়। আচ্ছা, একটু ওজন মনে। এই যে মনে করেন, এই তো গেলে একটা পার্ট, আর একটা পার্ট আজকে এনসিপির বক্তব্য আপনি শুনেছেন নিশ্চয়ই। সুনামগঞ্জে তারা এক পথসভায় বলেছেন, মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হবে। হঠাৎ করে এই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেল, বা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন, এরা আসলে কারা, যারা এই 11 মাস শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করলেন? এরা তো ছাত্রলীগের ছিল না, এরা সবাই তো ছাত্রলীগে ছিল। তো ছাত্রলীগে থাকার সময়ে তারা তো জানে যে মুজিববাদ বলে কোনো শব্দ আসলে বাংলাদেশে নেই। বাংলাদেশে শেখ মুজিবুর রহমান আছে, বঙ্গবন্ধু আছে, জাতির পিতা আছে, এই শব্দগুলো আছে, কিন্তু মুজিববাদ নামে কোনো শব্দ নেই। মুজিববাদ কখনো বাংলাদেশে শেখ হাসিনাও প্রয়োগ করেননি, শেখ মুজিবও প্রয়োগ করেননি। মুজিববাদ বলে কিছু নেই। এখন বিষয়টা হলো যে এক নাগারে যদি বলতে হয় আওয়ামী লীগকে ধ্বংস করবো, আওয়ামী লীগের আদর্শকে ধ্বংস করব, শেখ মুজিবুর রহমানকে ধ্বংস করব, জাতির পিতাকে ধ্বংস করব, বঙ্গবন্ধুকে ধ্বংস করব, অনেকগুলো কথা বলতে হয় না? এই সবগুলো কথাকে যদি কনসলিডেট করা হয়, এক কথায় নিয়ে আসার জন্য এরা মুজিববাদ শব্দটি ব্যবহার করছে। আর ইদানিং ওই মাজার সাহেবের কাছে তালিম নেওয়ার সময় এই মাহফুজ সাহেবরা ওই মাও সেতুমও পড়েছিলেন, কিছু লেনিন টেনিনও পড়েছেন, কয়েকটা চোথা পড়ার পরে হঠাৎ করে মনে হয়েছে যে বাদ শব্দটি ব্যবহার করলে এক ধরনের ওজন হয়, বক্তব্যটির ভিতরে এক ধরনের ওয়েটি একটা ব্যাপার, ওই জন্য বাদ শব্দটি তারা ব্যবহার করা শুরু করেছে, আর কোনো কারণ নেই। মুজিববাদ তারা নিজেরাও বুঝেন না, যে জিনিসটা আমি বুঝি না, আমি সেই জিনিসটাকে কবরে দিলাম না কবর থেকে তুললাম, এটা তো আসলে আমি নিজেও টের পেলাম। ওরা যত বেশি প্রচার করবে জিনিসটাকে, তত বেশি এটা স্প্রেড করবে। স্বাভাবিক একটা নিয়ম। আপনি চোর ধরতে গেলে, আপনার চোর ধরতে গেলে চোর যে পরিমাণ দৌড়াবে, আপনাকেও সেই পরিমাণ দৌড়াতে হবে, সেই পরিমাণ তার চেয়ে বেশি গতিতে দৌড়াতে হবে, বেশি গতিতে দৌড়াতে হবে। সুতরাং আপনি প্রচার করে দিচ্ছেন দেশময় যে মুজিববাদ বলে একটা বাদ আছে, এটি অদৃশ্য কিন্তু ভয়ানক শক্তিশালী। ধরা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়া যায় না একেবারে। এই যে একটা তারা, আপনি বলছিলেন এইটাকে আরো তারা এই প্রচারটা করে আরো স্ট্রং করছে। এই যে তারা মুজিববাদকে কবর দিতে হবে, মুজিববাদের হাতে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে, তারা কোথা থেকে আসছেন রক্ষা কবচ? তারা মুক্তিযুদ্ধকে লালনই করছেন না, ধারণই করছেন না। আপনি কাকে গালি দেবেন? যাকে আপনি কাউন্ট করেন, তাই না? যাকে আপনি গোনায় ধরেন, তাকে আপনি গালি দেবেন, তাকে প্রতিহত করার চেষ্টা করবেন, তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন। তো আমি যদি সবচেয়ে বর্ষিয়ান ব্যক্তিটির নাম ধরি, বাংলাদেশে একজন আছেন মার্ক্সবাদী তাত্ত্বিক, আমি নাম বলছি না, সেই ভদ্রলোক 90 বছর পার হয়ে গেছে ওনার বয়স। উনি 5ই আগস্টের পর ঘোষণা করেছিলেন আগামী 50 বছরেও আওয়ামী লীগ ফিরতে পারবে না, ওনার ভবিষ্যৎবাণী। এরপরে ধরুন ফরহাদ মাজারের ভবিষ্যৎবাণী, 5 বছরের মধ্যে ফরহাদ মাজার বলেছেন 5 বছরের মধ্যে বাংলাদেশ ইউরোপকে ছাড়িয়ে যাবে উন্নয়নে। তারপর তিনি বলেছিলেন যে নির্বাচন যারা চায় তারা আসলে দেশের কল্যাণ চায় না, নির্বাচন যত বেশি চাবেন তত দেশটাকে আপনারা গাজায় পরিণত করবেন। তার মানে নির্বাচন ছাড়া
একটি অবৈধ অনির্বাচিত সরকারের অধীনে তিনি এমন একটি বাদ কায়েম করতে চান যে বাদটিকে আর কেউ নির্বাচন দিয়ে বা অন্য কোনো উপায়ে খণ্ডন করতে পারবে না। ঠিক সেরকম সরকার প্রতিদিন একবার করে স্মরণ করে যে পতিত পরাজিত শক্তি ফিরে আসার আলামত দেখতে পাচ্ছে, ফিরে আসার লক্ষণ দেখতে পাচ্ছে, এদেরকে ফিরতে দেওয়া হবে না। ছাত্ররা ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনার উপদেষ্টাদের ভেতরে তো ইয়েপন্থী আওয়ামী লীগের প্রতি সাফ কর্নারের লোকজন আছে, তিনি রেগে যেয়ে বলছেন কি তোমাদের মধ্যে নাই? দেশের সব জায়গায় নাই, তোমরা দেখো নাই? তোমাদের মধ্যেও তো আছে, কি করতে পারছো?